সোনারগাঁ যখন শহর, ঢাকা তখন গ্রাম। ঢাকা যখন শহর, কলকাতা তখন গ্রাম। ঢাকা বা কলকাতা যখন শহর, সোনারগাঁ তখন গ্রাম। সোনারগাঁ সম্পর্কে এভাবেই বর্ণনা করেন প্রখ্যাত লোকসাহিত্যের গবেষক ডক্টর সৈকত আজগর। সোনারগাঁ জাদুঘর বলতে আমরা যেটিকে চিনি সেটিই হলো বড় সর্দার বাড়ি, সোনারগাঁয়ের মূল চিত্র যার মাধ্যমে ভেসে ওঠে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঘুরে দেখি বড় সর্দার বাড়ি আর লোকশিল্প জাদুঘর এবং জেনে নেই অজানা ইতিহাস। সর্দার বাড়ির প্রবেশ পথেই দেখতে পাবেন সংগ্রাম নামক এই ভাস্কর্য। প্রথমেই আমরা যাব বড় সর্দার বাড়িতে। এই সেই বাড়ি যাকে অনেকে ঈশাখার বাড়ি বা রাজবাড়িও বলে থাকে। সোনারগাঁয়ের রাজধানী কেন্দ্রিক নান্দনিক স্থাপত্যের অসাধারণ এক নিদর্শন এই সর্দার বাড়ি, যা মুসলিম ঐতিহাসিক স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যার পরিচিতি বাংলার প্রভাবশালী শাসক জমিদার ঈশাখার বাড়ি হিসেবে। সে হিসেবে প্রায় 500 বছরের পুরনো বাড়ি এটি। সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার বা বড় সর্দার নামে এক ব্যবসায়ী। তখন থেকেই এটি বড় সর্দার বাড়ি নামে পরিচিত। বাড়িটির মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার 12 ভূঁইয়ার সময়ে নির্মিত বলে ধারণা করা। সামনের অংশ নির্মাণ করা হয় 1902 সালে। আমরা চলে যাব এই বাড়ির সামনে যে বিশাল দিঘিটি রয়েছে সেখানে। সর্দার বাড়ির সৌন্দর্য দেখতে হলে আপনাকে দিঘির এ পাশটিতে আসতে হবে। এখানে আসলে এখান থেকে আপনি পুরো সর্দার বাড়ির বাইরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমরা গিয়েছিলাম একদমই বিকাল টাইমে, একটু পর বন্ধ হয়ে যাবে এরকম সময়টাতে, সেজন্য এখানে কোনো লোকজনই ছিল না। ঘোড়ার পিঠে আরোহী দুজনকে দেখলে মনে হবে একদমই জীবন্ত। বিকালের গোধূলির আলো যেন এই বাড়িটিকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। দিঘির পাড়ের সৌন্দর্য উপভোগ করে আমরা আবার সর্দার বাড়ির ভিতরে চলে আসি এবং ঘুরে ঘুরে আশেপাশের কক্ষগুলো দেখতে থাকি। 27,400 বর্গফুট আয়তনের এই ভবনটির নিচতলায় 47টি ও দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। সর্বমোট 85টি কক্ষ রয়েছে। সর্দার বাড়ির ভিতরের প্রতিটি কাজই খুবই অসাধারণ। দৃষ্টিনন্দন পুরনো এই ইমারতটিতে দুটি আঙিনা রয়েছে। লাল রঙের বর্গাকৃতির ভবন দুটি ইমারতের মধ্যস্থলে নির্মিত। বাড়িটিতে দক্ষিণ ও পশ্চিম দিকে দুটি সুসজ্জিত প্রবেশদ্বার রয়েছে। সামনের এই বর্গাকৃতির জায়গাটা একদমই ফাঁকা এবং সবুজ ঘাসে ঘেরা। তো আমরা এখন চলে যাব দিঘির এপাশে আরও একটি শান বাঁধানো ঘাট আছে সেখানে। বাড়ির ভিতরের প্রতিটি কাজ কি অসাধারণ, কি নিপুণ দক্ষতায় কাজগুলো করা হয়েছে। সে আমলে স্থপতিদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, কিন্তু তাদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতা থেকে তৈরি অসামান্য স্থাপত্য এখনকার দিনের আধুনিক স্থপতিদের পাঠ্য এবং গবেষণার বিষয়। মজার না ব্যাপারটা? সর্দার বাড়ির দোতলার প্রবেশ পথ একদম বন্ধ, উপরে যাওয়া নিষেধ, তাই দোতলাটা ঘুরে দেখানো আর সম্ভব হলো না। এখন আমরা সর্দার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এখন চলে যাব শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের দিকে। হাতে সময় খুবই কম, কারণ সন্ধ্যা 6টার মধ্যে জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন। আবহমান গ্রাম বাংলার লোক ও সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 খ্রিস্টাব্দের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপ সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন। জাদুঘরের সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়বে এই বিশাল আকৃতির নকশি কাঁথাগুলো। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর জামদানি শাড়ি। এগুলো সবই 19বিংশ শতাব্দী। এখানে আপনারা দেখতে পাবেন গ্রাম বাংলার বিলীন হতে যাওয়া মৃৎশিল্পের কাজ, পালকি, কুলা, ঝুড়ি, টুকরি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র। জাদুঘরে দর্শনার্থীরা আরো দেখতে পাবে বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, বর্ম, অলংকার ইত্যাদি। এগুলোর পাশাপাশি আপনারা এখানে কাঠের জিনিসপত্র দেখতে পাবেন, যেমন সিন্ধু, চৌচালা ঘর, আরো অনেক কিছু। এখানকার মেইন আকর্ষণ হচ্ছে নকশি কাঁথায় ফুটিয়ে তোলা বাংলাদেশের মানচিত্র। মানুষ কতটা শৌখিন হলে এই ধরনের কাজ করতে পারে। এই জাদুঘরটি শুধু বস্তু সংগ্রহ নয়, বরং এটি একটি সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। বাংলার হারিয়ে যেতে বসা লোকশিল্প, কৃষ্টি, জামদানি, বুনন শৈলী সবকিছু এখানে যত্ন করে সংরক্ষিত। এ শহরের বাতাসে আজও মিশে আছে বাংলার লোকজ সংস্কৃতির ঘ্রাণ।
সোনারগাঁ প্রায় 300 বছরেরও অধিক সময় ধরে বাংলার রাজধানী সিংহাসন ধরে রাখে। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ এখন উপজেলায় পরিণত হয়েছে। মূলত ঈশা খাঁর মৃত্যুর মধ্য দিয়েই সোনারগাঁর গৌরবোজ্জ্বল ইতিহাসের সমাপ্তি ঘটে। যারা ভাবছেন এখানে যাওয়ার পথ কেমন, তাদের জন্য বলি, ঢাকা থেকে সোনারগাঁও যেতে একেবারেই কষ্ট নেই। গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ি কিংবা নারায়ণগঞ্জ থেকে সরাসরি মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত বাস পাওয়া যায়। সেখান থেকে রিক্সা বা অটোরিকশায় কয়েক মিনিটেই পৌঁছে যাবেন জাদুঘর এলাকায়। সময় থাকলে একদিনেই ঘুরে দেখা যায় সবকিছু। তবে সোনারগাঁও আপনাকে অতীত স্মৃতি জাগৃত করে দিয়েই পুরস্কৃত করবে। ভিডিওটি শেষ করব তার আগে কিছু কথা বলে নিই। আজকের এই ভিডিওর বেশ কিছু তথ্য আমি আমার শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক দেওয়ান শামসুর রহমান স্যারের সোনারগাঁয়ের সোনালী ইতিহাস নামক বইটি থেকে নিয়েছি। যারা বই পড়তে ভালোবাসেন অবশ্যই স্যারের বইটা একবার হলেও পড়ে দেখবেন। সেদিনের পানামের ভিডিওটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আশা করছি এই ভিডিওটাও আপনাদের কাছে ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।